ফোন রাখার পর কয়েক মুহূর্তে চুপচাপ বসে থাকেন আয়েশা বেগম। হাতের ফোনটা তখনও কানে ধরে আছেন, যদিও ওপাশের লাইন কেটে গেছে অনেকক্ষণ আগে। তার বুকের ভেতরটায় কেমন মোচড় দিয়ে ওঠে। তারপর এক সময় ফেটে পড়েন কান্নায়। মেয়ের কথা চিন্তা করে আর নিজেকে আটকে রাখতে পারলেন না। চোখের কোণ বয়ে নীরব অশ্রু দ্বারা নামতে থাকে। নিজের কণ্ঠে যেন এক কষ্ট জমে থাকে অনেক বছর ধরে। আজ তা বেরিয়ে আসে গলা চিরে। হে আল্লাহ, আমি যে কই যাব? আমার মেয়েটা না পারছে সুখের একটা সংসার করতে, আবার এখন কোথায় হারিয়ে গেল। তার কান্না থামে না। সেই কান্নার ভেতরে এক অদ্ভুত রকমের অসহায় তা জড়ানো। চোখের সামনে ভেসে ওঠে বহু বছর আগের সেই দিন, যেদিন তার স্বামী হঠাৎ এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। রেখেছিলেন এক আশীর্বাদ, একটা নিষ্পাপ প্রাণ। হ্যাঁ, মায়া ছিল আয়েশা বেগমের প্রথম স্বামী মিজানের রেখে যাওয়া একমাত্র মেয়ে স্মৃতি। বিয়ের মাত্র 7 মাস পরে বিধবা হয়েছিলেন আয়েশা। মায়া তখন গর্ভে 3 মাসের গর্ভবতী ছিলেন তিনি। সেই সন্তানকে আঁকড়ে ধরে বেঁচে থাকার শক্তি খুঁজে পেয়েছিলেন। মায়া জন্ম নিয়েছিল এক অসীম কষ্টের মাঝেও নতুন আলো হয়ে। সমাজের চাপ, পরিবারের কথা আর মায়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আবার বিয়ে করেছিলেন আয়েশা। সে সময় সব কিছু জেনে শুনেই মায়াকে নিজের সন্তান হিসেবে মেনে নিয়েছিলেন আয়েশার বর্তমান স্বামী হাফিজ। বিয়ের পর কখনো সন্তানের নজরে দেখেননি হাফিজ, কিন্তু বিপত্তি হয় যখন এই ঘরে আয়েশা বেগম প্রথম ছেলে জন্ম দেন। বদলে যেতে থাকে হাফিজ। কারণে অকারণে মায়ার গায়ে হাত তুলতেন তিনি। সব কিছু জেনেও ছেলেদের কথা ভেবে চুপ থাকতেন আয়েশা বেগম, কারণ তিনি যে নিরুপায়। মায়াকে বেশি দূর পড়ালেখা করানোর ইচ্ছা হাফিজের ছিল না, কিন্তু তাই তো ফারহানের সাথে বিয়ের প্রস্তাব পেয়ে কোনো কিছু চিন্তা না করেই বিয়ে দিয়ে দেন মায়াকে। ফারহান যখন দ্বিতীয় বিয়ে করে তখন মায়ার বাবাকে নগদ 80,000 টাকা দিয়ে হাত করেছিল ফারহান। মায়ের বেগম সব কিছু জেনেও চুপ থাকতে বাধ্য হয়েছিলেন, না হলে তার উপর নেমে আসতো নিত্য যন্ত্রণাদায়ক এক থাপ্পড়। সবার মতো মায়াও জানে যে সে আয়েশার বর্তমান স্বামীর সন্তান। বুকের ভেতর হাহাকার রেখে তিনি কেবল দুহাত মেলে মোনাজাত করেন, হে আল্লাহ, আমার মেয়েটাকে হেফাজতে রাখো, আর কেউ না জানুক। তুমি তো জানো কতটা কষ্টে ও বড় হয়েছিল। ভেবেছিলাম বিয়ের পর একটু শান্তি পাবে, কিন্তু সেখানে আরেক নরকের মধ্যে গিয়ে পড়েছে। চোখের জল শুকিয়ে এলেও বুকের ভেতরের হাহাকার থামে না। কারণ সবচেয়ে কষ্টের সম্পর্ক হলো যার দায়িত্বে থেকেও কখনো অধিকার করতে পারে না। 4 দিন ধরে টানা পরিশ্রম, ডিজাইন করা দোকানের নাম, দোকানের সকল আসবাবপত্র, সব কিছু ঠিক করেছে মায়া সবটা সময় জুড়ে পাশে থেকেছে সঞ্জিদা। আর সেই কাঙ্ক্ষিত দিন মায়ের কফি শপের উদ্বোধন করা হয়েছে। সঞ্জিদা এক তোড়া গোলাপ হাতে নিয়ে বলেছিল, এই গোলাপগুলো আমার মতোই তোর নতুন জীবনের প্রত্যাশা নিয়ে এসেছে রে পাগলি। মায়ের চোখ ভিজে আসে। সঞ্জিদা আর তার পরিবার, বিশেষ করে আন্টি, কয়েকদিন যতটা সাহায্য করেছে তা না হলে এই তো মায়া নিজের পায়ে দাঁড়ানো হতো না। এমন ভালোবাসা, এমন বিশ্বাস, আর এই শহরে বুকে এর চেয়ে বড় আশ্রয় আর কি হতে পারে। দোকানে কেবল কফি আর চাই থাকছে না, সাথে চিকেন ফ্রাই, নুডলস, ফুচকা সহ আরও কিছু আইটেম রাখা হয়েছে। মায়া নিজের হাতে সব রান্নার দিকটা সামলাবে। প্রথম দিন সঞ্জিদার বন্ধু-বান্ধব আর আন্টির বান্ধবীরা এসেছিল। মায়ের হাতের কফিতে যেন জাদু আছে। সবাই মন খুলে প্রশংসা করে মায়া হাসি মুখে বলে, জানেন, এই কফির প্রতিটা ফোঁটায় আমার 5 বছরের কান্না লুকিয়ে রয়েছে। সেদিনের পর ফারহান মায়াকে খুঁজেও পায়নি। বারবার ডায়াল করেও মায়ের ফোন বন্ধ পেয়েছে। খোঁজার চেষ্টা করেও হাল ছেড়ে নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু মন যা চায় সেদিক থেকে কি অন্যদিকে তাকে নেওয়া সম্ভব? অরিনের সাথে আস্তে আস্তে দূরত্ব বেড়ে গেছে ফারহানের। ঠিক 2 দিন পর মায়া তখন টেবিলে কফি দিচ্ছিল, এমন সময় কেউ পিছন থেকে ডেকে ওঠে, এক্সকিউজ মি, এই দোকানটা কি স্বপ্ন বিক্রি করে নাকি? নামটা বেশ সুন্দর কিনা। একটু অবাক হয়ে মায়া পিছনে ফিরে তাকায়। চুলগুলো এলোমেলো, মুখে হালকা দাড়ি, সাদা পাঞ্জাবি পরে দরজা থেকে কিছুটা সামনে দাঁড়িয়ে। কোনো কিছু বলার আগে তার চোখ দুটো আটকে যায় মায়ার চোখে। নামটা খুব সুন্দর, স্বপ্নঘর। তাই ভাবলাম যদি একটু স্বপ্ন কিনে নেওয়া যায়। কয়েক সেকেন্ড নিশ্চুপ থাকে মায়া। হালকা হাসিতে বহুদিন পর চোখে এক টুকরো উজ্জ্বলতা
খেলে যাই। জি, আপনার জন্য কেবল স্বপ্ন দিতে পারি মিস্টার। আপনার হাতের এক কাপ কফি থাকলে সেটাই আপাতত আমার প্রথম স্বপ্ন। পাশের টেবিলে বসে পড়ে তানবি। 5 মিনিট পর এক কাপ গরম কফি এনে রাখে মায়া। কফি খেয়ে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে আলবি। সত্যি আমি আমার স্বপ্নকে চিনতে পেরেছি। বাই দ্য ওয়ে, কফিটা কিন্তু মারাত্মক সুন্দর ছিল, আপনার মতোই। মুচকি এসে জবাব দেয় মায়া। তার তো এখনও অনেক কাস্টমার, সবাইকে খাবার সার্ভ করা লাগে। সঞ্জিদা এখনও আসেনি। প্রতিদিন সঞ্জিদা ওকে হেল্প করে কাজে। আজ নাকি একটু মার্কেটে যাবে, তাই আর আসেনি সঞ্জিদা। পুরো 3 কাপ কফি শেষ করে বেরিয়ে যায় তানবি। যাওয়ার আগে মায়াকে আস্তে করে বলেছিল, আজকে আসি সুত্রী, কাল না এসে অপরিচিত হয়ে যাব। আপনার ঠোঁটে থাকা তিলটা কিন্তু মারাত্মক সুন্দর। আমি আবার বেশি সুন্দর জিনিস বাইরে রাখতে পারি না। আলবির কথায় ভীষণ লজ্জা পায় মায়া। বিলটা নিয়ে তাড়াতাড়ি চলে আসে সেখান থেকে। কাল থেকে সঞ্জিদাকে পাঠাবে সব কিছু সার্ভ করতে। এই লোকের সামনে আর কখনো আসা যাবে না। হুট করে ফারহানের কথা মনে পড়ে যায় মায়ের। বিয়ের পর দিন মাত্র বলেছিল মায়ার তিলের কথা। সেদিন ভীষণ লজ্জা পেয়েছিল মায়া। আজ আবার একজন বলল যে কিনা অপরিচিত এক পুরুষ, পরপুরুষ। কেন যেন মায়ার ভীষণ করে ছেলেটার কথা মনে হচ্ছিল বারবার। তাই সব চিন্তাকে পিছনে রেখে কাজে মন দেয়া। তার এসব মন দিলে চলবে না। মায়াকে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজেকে গড়ে তুলতে হবে, যাতে আর কখনো কারো পরাধীনতার পদতলে থাকতে না হয়। রাতে মায়ের ফোনে কল করে মায়া। আয়েশা বেগম তখন নামাজ শেষ করে তসবিহ তেলাওয়াত করছেন। ছেলে দুটো ঘুমিয়েছে আর হাফিজ মিয়া এখনো বাসায় ফেরেনি। রিং হতে কল রিসিভ করেন আয়েশা বেগম। পাশ থেকে মায়ের কণ্ঠ শুনে চোখে পানি চলে আসে আয়েশা বেগমের। আজ কতদিন পর মেয়ে তার সাথে কথা বলছে। আম্মা, তুমি কি কান্দিতেছ? কিছু বলতে পারে না আয়েশা বেগম। তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আম্মা, তুমি আমারে ক্ষমা করে দিও। আমি ফারহানকে ডিভোর্স দিয়ে দিছি। মায়ের কণ্ঠ কেঁপে উঠে এবার। আয়েশা বেগম সোজা হয়ে বসেন। তসবিটা হঠাৎ পড়ে যায় তার হাত থেকে। কথা বলার পাক শক্তি যেন লোপ পেয়েছে আয়েশা বেগমের। কিছুক্ষণের স্তব্ধতা কাটিয়ে তিনি শব্দ করে চিৎকার দিয়ে ওঠেন, কি শুনালি তুই মা? তুই ঠিক আছিস তো মা? কোথায় আছিস? কার কাছে? মায়ের চোখে জল নেমে আসে। আমি জানি তুমি কষ্ট পাইছো আম্মা। আমি এতদিন তোমাকে কিছু কইতে পারিনি, কিন্তু আমিও মানুষ, আমারও মন আছে, সম্মান আছে। এই সংসার, এই অবহেলা আর নিতে পারি নাই। আয়েশা বেগম চোখ মুছেন। ডিভোর্স দিছিস ঠিক আছে, কিন্তু জানিস মা, তুই এখন হারাস নাই। তুই তো এখন জিতবি। একটা মেয়ে যখন নিজের আত্মসম্মান নিয়ে দাঁড়াইয়ে যায়, ওটাই তার আসল জয়। ওপাশে নীরব কান্না শোনা যায়। শুধু 15 পাশে কান্নার মধ্যে বলে ওঠে, আমি তোর কাছে আসবো আম্মা, একদিন খুব আপন করে জড়াই ধরবো, এখন না, কিন্তু খুব তাড়াতাড়ি। আয়েশা বেগম ফোন বুকে চেপে বলেন, আয় মা, আমি তো এখনো সেই পুরনো উঠোনে তোর জন্য বসে আছি। তুই আমার মায়া, তুই কখনোই হারবি না, কারণ আমার দেয়া দোয়া আছে তোর পিছে। অনেকটা বদলে গেছে মায়া। আর আগের মতো সারাদিন শাড়ি পরে কারোর জন্য অপেক্ষায় বসে থাকে না সে। এখন তার চোখে এক অন্যরকম আত্মবিশ্বাস। বাসা থেকে দোকান বেশি দূর না হওয়ায় সকাল সকাল গিয়ে নিজের হাতে দোকান পরিষ্কার করে, মেনু চেক করে, কাস্টমারদের মুখে হাসি ফোটাতে ব্যস্ত থাকে। তার এই ছোট্ট স্বপ্নঘর এখন শুধু একটা কফি শপ না, এটাই যেন তার গড়া এক নতুন পৃথিবী, যেখানে সে নিজেই মালিক, নিজেই শিল্পী। এখন আর কেউ তার সময়ের মালিক না। সে জানে কিভাবে নিজের সময়কে ভালোবাসতে হয়, আর জানে কিভাবে নিজেকে নিয়ে বাঁচতে হয়। কেটে গেছে 3টা মাস। শহরে শীত আসতে না আসতে মায়ের কফি শপেও নেমে এসেছে নতুন এক উষ্ণতা। আগের মতো শুধু কফি আর কেক নয়, এবারের মায়া একটু ভিন্ন কিছু করতে চাইছে। গ্রামে থাকতে যখন শীত আসতো, মার সাথে বসে চুলার পাশে কত রকম পিঠা বানাতো সে। ফুলি বাফা চিতই, দুধ চিতই, সেই মাটির হাঁড়ি থেকে ওঠা দোয়া ওঠা গন্ধ এখনো যেন তার মনে লেগে আছে। এই শহরে ব্যস্ত মানুষদের জন্য মায়া ঠিক করেছে এবার তার কফি শপে থাকবে গ্রাম স্বাদের শীত। প্রতিদিন বুড়ো উঠে নিজে পিঠের মিশ্রণ তৈরি করে সে চুলার পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করলে কখনো কখনো মনে হয় সে যেন আবার মায়ের পাশে দাঁড়িয়ে আছে।
স্বপ্নগর কফি শপের সামনে ঝুলছে ছোট্ট একটা বোর্ড। এই শীতে গ্রাম তোমার পাশে, পিঠার সুবাসে, পিঠার গন্ধে কফির কাপে যুক্ত হয় নস্টালজিয়া। মায়ের কফি শপে এখন সন্ধ্যায় ভিড় বাড়ছে। চুলার পাশে দাঁড়িয়ে সে নিজে হাতেই পিঠা বানায়। মায়ের কফি শপে এখন দুজন মেয়ে কাজ করে। মায়ের মতো যেন আর কোনো মেয়ে অবহেলার শিকার না হয়, অন্য কারো উপর নির্ভর হয়ে বাঁচতে না হয়। মায়ের ইচ্ছা আছে এসব মেয়েদের একদিন অনেক কিছু করার। কফি শপের এক কোনায় টেবিলে বসে আছে আলবি। প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেছে। এর মধ্যে মায়ের হাতের 4 কাপ কফি খাওয়া গেছে তার, কিন্তু যার জন্য এই অধীর অপেক্ষা তারই আসার খবর নেই। অফিস শেষ করে এসেছে আজ। কাঙ্ক্ষিত মানুষের অপেক্ষা যেন বাড়তেই থাকে। বিরক্তিতে চোখ মুখ ফিরিয়ে চেনে আলবি। কাউন্টার দাঁড়িয়ে আলবিকে দেখে আর মুচকি মুচকি হাসে মায়া। বিয়ের আগে যেভাবে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে, বিয়ের পর কি হবে ভেবেই হাসি পায় মায়ার। কারো ডাকে আলবির চোখ থেকে সরিয়ে নেয় মায়া। মিষ্টি হাসিতে দাঁড়িয়ে আছে সানজিদা। সানজিদাকে দেখে মায়াও হেসে দেয়। আপনার জন্য অপেক্ষা করতে করতে দুলাভাই আমার কফির বিল বাড়িয়ে দিচ্ছে, কিন্তু যার জন্য অপেক্ষা তারই আসার নাম নেই। সানজিদা মায়াকে জড়িয়ে ধরে, তোকে পেয়ে দেখেছি আগে স্যারের রাগ ভাঙায়। আলবির পাশে বসে এক হাতে আলবিকে বাহুবন্দি করে নেয় সানজিদা। তুমি কি রেগে আছো? আমার কি খুব লেট হয়েছে? না, আমি তো রোবট, আমার আবার রাগ কিসের? অফিস শেষ করে এখানে এসেছি আমি। 1 ঘন্টা হচ্ছে বসে আছি তোমার জন্য, কিন্তু তোমার তো আসার নাম নেই। অফিস শেষ করে এমনি টায়ার্ড, আবার বাসায় বসে থেকেও তোমার লিট হয়। আলবির কথায় চুপ হয়ে যায় সানজিদা। মুখটা মলিন হয়ে যায়, ঠোঁট কাঁপে, চোখ জল করে। মনে হয় আর একটু হলেই চোখ বেয়ে পানি নেমে আসবে। আলবি শান্ত স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে আমার সানজির? কোনো কারণে কি মন খারাপ? বলো আমাকে। আলবির কথায় নিজেকে ধরে রাখতে পারে না সানজিদা। আলবির বুকে মুখ গুজে হাউমাউ করে কেঁদে ওঠে। সানজিদার এমন কাণ্ডে হতবিহ্বল হয়ে যায় আলবি। কফি শপের সবাই অবাক হয় দৃষ্টিতে সানজিদাকে ফরক করে। সানজি, প্লিজ কেঁদো না, বলো কি হয়েছে? নিজেকে সামলে নেয় সানজিদা। বাবা আমার বিয়ে ঠিক করেছে। আসার সময় শুনলাম কাকে যেন বলছে আগামী মাসে নাকি আমার বিয়ে। সানজিদার কথা শুনে হেসে দেয় আলবি। আলবিকে এভাবে হাসতে দেখে বিস্মিত হয় সে। আমি কাঁদতেছি আর তুমি হাসতেছ? তোমার কি একটু খারাপ লাগছে না? আলবি 2 হাতে তার চোখে পানি মুছে দিয়ে বলে, বোকা মেয়ে, সেই বিয়ে তো আমার সাথেই হচ্ছে। কাল আব্বু আম্মু গিয়ে সব ঠিক করে এসেছে। তোমাকে কিছু জানায়নি, কারণ আমি চেয়েছিলাম একটা সারপ্রাইজ দিব। আলবির কথায় ভীষণ রাগ হয় সানজিদার। আলবিকে 1 থাপ্পড় বসিয়ে দিয়ে বেরিয়ে যায় কফি শপ থেকে। গালে হাত দিয়ে বসে থাকে আলবি। এটা কি হয়ে গেল তার সাথে ভেবে পায় না সে। আলবিকে এভাবে বসে থাকতে দেখে হেসে দেয় মায়া। তাড়াতাড়ি বসা থেকে উঠে দাঁড়ায় আলবি। মায়ের সামনে গিয়ে জিজ্ঞেস করে, আমি যা দেখেছি আপনিও কি তাই দেখেছেন সুন্দরী? আলবির কথায় আবার হাসে মায়া। বিশ্বাস করেন দুলাভাই, বিয়ের আগে আপনার যে অবস্থা আমি ভাবছি বিয়ের পর কি করবে। বাই দ্য ওয়ে, নতুন জীবনের জন্য শুভকামনা। সানজিদাকে কোথায় গেল দেখতে বেরিয়ে যায় আলবি। সানজিদার সাথে আলবির 3 বছরের রিলেশন ছিল। প্রথম যেদিন আলবি কফি শপে এসেছিল তখন সানজিদাকে না পেয়ে মায়ের সাথে প্ল্যাট করে আলবি। সানজিদা যখন আলবির সাথে পরিচয় করিয়ে দেয় তখন আগে কথা ভেবে ভীষণ লজ্জা পায়। মায়াকে লজ্জা পেতে দেখে আলবি বলেছিল, কি সুন্দরী, রাখলে তো আপনাকে হেব্বি লাগে। সেদিন আলবিকে কি মারটাই না খেতে হয়েছিল সানজিদার কাছে ভেবে হাসি পায় মায়ের। ফারহান আর অরিনের সম্পর্ক কিছুটা উন্নতি হয়েছে। মায়ের জন্য কিছুটা মনে যাতনা হলেও অরিনের ভালোবাসায় সব ভুলিয়ে দিয়েছে। মায়াকে নিয়ে বেশি চিন্তিত হয়েছিল এই ভেবে মায়ের বাবা মাকে বেশি জবাব দিবে। সে তো মায়ের বাবাকে দিয়েছিল মায়াকে কখনো ছেড়ে যাবে না, কিন্তু মায়া যখন তাকে ডিভোর্স দিয়ে চলে যায় তখন তার মাঝে অনুশোচনার জন্ম হয়েছিল। কিন্তু আয়েশা বেগম যখন বলল মায়া বাড়ি যায়নি তখন তার মনে ভয়ের সূচনা হয়েছিল যে আবার মরুটরে ঘিল না তো। এখন সে চিন্তায় অনেকটা মুক্ত। তার কাছে তার ভালোবাসার মানুষটি রয়েছে যার জন্য সে এত কিছু করেছে। আর যাই হোক, তাকে সে হারাতে পারবে না। অরিনকে ফোনে পাওয়া যায় না ঠিকঠাক। অফিস টাইমে কল দিয়ে ব্যস্ত পায় ফারহান। জিজ্ঞেস করলো, বলো বন্ধু নাহলে কাজিন। ফারহান তেমন মাথা ঘামায় না অরিনের ব্যাপারে। বাসায় একা থেকে বোর হয় এই ভেবে চুপচাপ থাকে সে। ইদানিং ফারহান অফিসের জন্য বেরিয়ে গেলে অরিনও বেরিয়ে যায়।
দারোয়ানের কাছে কয়েকবার শুনেছে সে। রাতে অরিনকে জিজ্ঞেস করলে বলে, দেখো ফারহান, তুমি আমার ব্যক্তিগত জীবন ইন্টারফেয়ার করবে না আশা করি। তোমার কি মনে হয় তুমি অফিসে যাওয়ার পর আমি এই বদ্ধ ভাষায় একা দম বন্ধ হয়ে মারা যাব? তোমার ওই গ্রামের খ্যাত বউয়ের কাছে এসব সম্ভব। আমার লাইফ আর তোমার লাইফ এক না। আমি বড়লোক বাপের একমাত্র মেয়ে। আমি চাই না তুমি কখনো আমার জীবন নিয়ে মাথা ঘামাও। অরিনের কথায় চুপ হয়ে যায় ফারহান। সে এখন হারাহারে টের পাচ্ছে কি হারিয়েছে সে। যে ছাইয়ের পিছে সে দৌড়ে বেরিয়েছে তা বাতাসের সাথে সাথেই মিশে যাচ্ছে। 4 বছরের সংসার জীবনে মায়া কখনো ফারহানের মুখের উপর কথা বলার সাহস দেখায়নি, কিন্তু অরিন তা 1 বছর আগে করে ফেলেছে। দিনকে দিন অরিনের আচার আচরণ ফারহানকে ভীষণ কষ্ট দিচ্ছে। সেদিনের পর থেকে কেটে গেছে 15 দিন। 7 দিন বাকি আলবি আর মায়ার বিয়ে। বাড়ির সবাই এখন ব্যস্ত সময় পার করছে। মায়ার উপর বিয়ের সমস্ত দায়িত্ব দিয়েছেন আন্টি। আজকে বিকেলে বিয়ের মার্কেট করার প্ল্যান করেছে সানজিদা। তাই দুপুর নাগাদ কফি শপ সামিরা আর জুইয়ের হাতে বুঝিয়ে দিয়ে বাসায় ফিরেছে মায়া। সিমসেম বাসার ড্রয়িং রুমটা এখন ব্যাগে ভরা। শাড়ি, ব্লাউজ, ওড়না, মেহেদি, জুয়েলারি সব কিনে এনেছে। ঘরের এক কোণায় সানজিদা আয়নার সামনে দাঁড়িয়ে একটার পর একটা শাড়ি পরে দেখছে। পাশ থেকে হেসে ওঠে মায়া। এতই যদি চিন্তা শাড়ি নিয়ে, তাহলে কালকে আবার মার্কেট করতে হবে মনে হচ্ছে। সানজিদা পিছন ফিরে বলে, আমি বিয়ের দিন সবচেয়ে সুন্দর করে সাজতে চাই রে মায়া। জানিস, বিয়ে নিয়ে আমার ছোটবেলা থেকেই কত স্বপ্ন। ফাইনালি সেই দিনটা আসতে চলেছে আমার জীবনে। সানজিদার কথায় মিষ্টি হাসে মায়া। সেই হাসির আড়ালে চাপা পড়ে থাকা দীর্ঘশ্বাস কেউ দেখে না। রাতের খাবার শেষ করে বারান্দায় গিয়ে বসে মায়া। বারান্দায় কতগুলো গাছ লাগিয়েছে সে। গোলাপ গাছটার কতগুলো ফুটেছে। 2 দিন আগেই তা জড়ে পড়েছে, ঠিক যেমন মায়ার মতো। বিয়ের সময় ফারহান বলেছিল, আমি সবসময় তোমার পাশে থাকবো, অথচ এখন তার ছায়াটাও আমাকে এড়িয়ে চলে। মায়া মনে মনে বলে, আমার গল্পে সব সময় তুমি ছিলে ফারহান, অথচ তোমার গল্পে আমি কখনোই ঠাঁই পেলাম না। একদিন হয়তো আমার কবরের পাশে দাঁড়িয়ে বলবে, আমি ভুল করেছিলাম মায়া, কিন্তু তখন আমি আর শুনতে পাবো না। ক্ষমা তো দূরের কথা, সানজিদার আজ মেহেদি ও গায়ে হলুদ দুটোই একসাথে হবে। গায়ে হলুদ উপলক্ষে বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। জমকালো সাজে বাড়িটা যেন এক রাজপ্রাসাদ হয়ে উঠেছে। লাইটিং আর কালারিং, আর্টিফিশিয়াল ফুলের চারপাশ যেন ঝলমল করছে। বাড়ির সম্পূর্ণ টাকার আসন ভার ছিল মায়ার উপর। প্রতিবেশী সানজিদার বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনের চারপাশ ভরে উঠেছে। হাতে মেহেদির ঢালা নিয়ে মঞ্চের দিকে এগিয়ে যায় মায়া। সমস্ত নিয়মকানুন মেনে অনুষ্ঠান শুরু করা হবে। সাথে সানজিদার কয়েকজন ভার্সিটি ফ্রেন্ড। সানজিদার বাবার কোনো ভাই বোন নেই, থাকার মধ্যে এক শালিকা। মায়াকে নিয়ে অনেকেই জিজ্ঞেস করলে সানজিদার মা রাহেলা বোনের মেয়ে বলে পরিচয় করিয়ে দেন। সন্ধ্যায় আলবিদের বাসা থেকে কয়েকজন এসে গায়ে হলুদ দিয়ে যায় সানজিদাকে। সব কিছু শেষ করে কয়েকজন নিয়ে আলবিদের বাসায় যায় মায়াসহ সানজিদার কয়েক বান্ধবী আর সানজিদার খালাতো বোন এনা। আলবির বাবা শহরের নামকরা বিজনেসম্যান। একমাত্র ছেলের বিয়েতে আয়োজনের কমতি নেই। চারদিকে আত্মীয় স্বজন যে যার মতো ব্যস্ত। আলবির বাবা আয়ান চৌধুরী আর মা রিয়া চৌধুরী মেহমান আপ্যায়নে ব্যস্ত। বাড়ির বাগানে আয়োজন করা হয়েছে গায়ে হলুদের, যেখানে একপাশে নাচ গানের আয়োজন করা হয়েছে। সমস্ত ফর্মালিটি শেষ করে বাসায় ফিরে আসে মায়েরা। সারাদিনের ক্লান্তি শেষে নিজের রুমে গিয়ে গোসল দিয়ে বিছানায় গা এলিয়ে দেয় মায়া। কাল আবার বিয়ের কত কাজ বাকি। সাদা আর লাল গোলাপে সাজানো এই বিয়ের ভেন্যু যেন ফুলগুলো নিজেদের সৌন্দর্য বাড়িয়ে হাজার গুণ। চারপাশে কোলাহল আর উৎসব মুখরিত হয়ে আছে বিয়ের পরিবেশ। শহরের নাম করা ইভেন্ট ম্যানেজমেন্ট ভাড়া করা হয়েছে বিয়ে উপলক্ষে। একা হাতে সব করছে মায়া। খাবারের মেনু চেক করে মায়া ছুটে চলে সানজিদার কাছে। সানজিদাকে আবার তাকে সাজিয়ে দিতে হবে। সানজিদাকে সাজিয়ে আবার মায়াকে রেডি হতে হবে। বরযাত্রী আসলো। পায় বর সাজে সামনের গাড়িতে বসে আছে আলবি। পাশে তার চাচাতো ভাইয়ের বউ। দুষ্টুমি আর হাসি ঠাট্টায় আলবিকে দেখিয়ে দিয়েছে ভাবি। ট্রেনের বগির মতো এক ছুটে চলেছে বিয়ের গাড়িগুলো। মিনিট 20 মধ্যে হাজির হয়ে যায় বিয়ের মিনুতে।
মায়া আজ অনেক দিন পর এত সুন্দর করে সেজেছে। সাদা শাড়িতে মায়াকে যেন এক পরীর মতো লাগছে। যে কেউ দেখলে মায়ায় পড়ে যাবে। ইস বাবা, কত দেরি হয়ে গেল, শাড়িটা পরতে অনেক বেশি সময় নিয়ে ফেলেছি। বরযাত্রী সবাই এসে পড়েছে এতক্ষণে। তাড়াতাড়ি এগিয়ে যায় মায়া। হঠাৎ কারো সাথে ধাক্কায় পড়ে যায় মায়া, যেন সময়টা কেউ থামিয়ে দিয়েছে। স্নিগ্ধ চোখে মায়ের দিকে তাকিয়ে থেকে দুটি চোখ। শীতের দমকা হওয়ায় বয়ে যায় শরীর জুড়ে। অস্ফুট স্বরে ঠোঁট নাড়িয়ে বলে উঠল, ভুল করে কোনো সাদা পরি নেমে আসেনি তো আবার? থমকে যাওয়া হৃদয়ের যেন মুগ্ধ চোখেই তাকে দেখে চলছে। এদিকে এতক্ষণ কেউ উপরে পড়ে থাকা ভীষণ খেপে যায় মায়া। ধাক্কা দিয়ে সরিয়ে উঠে দাঁড়ায় সে। রাগী চোখে তাকায় অপরিচিত ছেলের চোখে। যেন এক মুহূর্তের জন্য সব ভুলে যায় মায়া। তার সামনে দাঁড়িয়ে আছে এক বলিষ্ঠ পুরুষ। উচ্চতায় তার চেয়ে কম করে হলেও 1 ফুট লম্বা। নীল পাঞ্জাবিটা শরীরের সাথে এঁটে আছে। নিজের হুঁশ ফিরে নিজেকে সামলে নেয় মায়া। এটা কি হলো মিস্টার? আপনাকে দেখে তো সুস্থ সবল মানুষ বলেই মনে হলো, তাহলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মানে কি? ব্রু কুচকে তাকায় ছেলেটি। আরেকবার মায়াকে ভালো করে দেখে নেয় সে। আপনাকেও তো দেখে বাচ্চা মনে হয় না। সামান্য একটু ধাক্কা সহ্য করতে পারলেন না, তাহলে বিয়ের পর মানুষটাকে সামলাবেন কিভাবে? বাইদা রাস্তা, আপনি কি অপরূপ সাজে? তুমি মানুষ না পরি? যে ভুল করে পৃথিবীতে নেমে এসেছো একটা ভুল জায়গায়। মায়ের চোখে মুখের রাগের আবার জলমলে আলোয় একটা অজানা ছেলের কথা তার কাছে বিরক্তকর লাগছে। একে তো ধাক্কা দিয়ে ফেলিয়ে দিয়েছে, কই সরি বলবে তা না করে উল্টা আরো কি যা তা বলছে। বিরক্তকর। কোথা থেকে আসে এসব? বলে বিয়ের মঞ্চের দিকে আগাতে থাকে মায়া। পিছন থেকে ডেকে ওঠে, আমি আরহামান তানবি, আলবির চাচাতো ভাই, এখনই স্টিল ভার্জিন আছি বলে দাঁত কেলিয়ে দেয়। আপনার নামটা মিস? পিছন ফিরে কটমট করে তাকায় মায়া। আমি শাকচুন্নি, আপনার ঘাড় মটকাবো, আসবেন? বলে বিয়ের মঞ্চের দিকে এগিয়ে যায়। মঞ্চের একপাশে আলবি আর তার বন্ধুদের সাথে বসে আছে এক পরিচিত মুখ, ফারহান। কালো পাঞ্জাবিতে যেন নিজের অহংকারকে ডেকে রেখেছে। ফারহানের উপস্থিতি মায়ার কাছে অপ্রত্যাশিত। সে নিজেও জানে হয়তো কাছের আত্মীয়তাই এসেছে। চারপাশে চেনা অচেনা মানুষের ভিড়ে ব্যস্ত মায়া যেন খুব করে ফারহানের চোখ এড়িয়ে চলেছে। মায়া চায়নি এই মানুষটা তার সামনাসামনি আবার হোক। বিয়ে শেষ হতে মঞ্চ থেকে আসতে নিলে পেছন থেকে তাকে ডেকে ওঠে, আন্টি কোথায় যাচ্ছিস মা? আয় সবাই মিলে ছবি উঠা মজা কর। বোনের বিয়েতে মজা না করলে আর কোথায় করবি? আন্টির কথা ফেলতে পারে না মায়া। নিঃশব্দে এগিয়ে যায় আলবি আর সানজিদার দিকে। কয়েক পা এগুতে থমকে দাঁড়ায় মায়া। ফারহান তার দিকেই তাকিয়ে আছে, যেন চোখ জোড়া অনুশোচনা বেসে আছে। এই অনুশোচনা কার জন্য মায়ার জানা নেই। আলবির সাথেই দাঁড়িয়ে আছে তখনকার সেই লোক, আর তার পাশে ফারহান গুটিসুটি পায়ে এগিয়ে সানজিদার পাশে দাঁড়ায় মায়া। কি বেআইন, শুধু কি বান্ধবীর সাথে ছবি উঠাবেন, আমাদের কি দেখবেন না? তানবি বলেই হেসে দেয়। চোখ তুলে তাকায় মায়া। ফারহানকে দেখে আতকে উঠে সে যেন ভীষণ রেগে আসছে। সে ফটো সেশন শেষ করে তাড়াতাড়ি নেমে আসে মায়া। এখানে আর এক মুহূর্তে থাকবে না সে। ফারহানকে সহ্য হচ্ছে না। কিছুদূর এগিয়ে যেতেই একজোড়া হাত টেনে নিয়ে যায় মায়াকে। নিজেকে সামনে তাকায় মায়া। তখনকার সে পাজির লোকটা আবার এসেছে। কিছু বলতে যাবে তার আগে ফারহান এসে হাজির হয় সেখানে। ফারহানকে দেখে মায়ার হাত ছেড়ে দেয় তানবি। ভয়ঙ্করভাবে রেগে আছে ফারহান, সেটা খুব ভালো করেই বুঝতে পারছে মায়া। ফারহানের এই রেগে যাওয়ার কারণ খুঁজে পায় না মায়া। চোখের সামনে অরিনের সাথে ফারহানের অন্তরঙ্গ মুহূর্তে বেসে ওঠে মায়া। ফর্সা মুখে লাল হয়ে গেছে, গোলাপি ঠোঁট জোড়া কাঁপছে তীর তীর করে। এটা ঠিক যে ফারহান তাকে বিয়ে করলেও কখনো ভালোবাসেনি, কখনো নিজের অধিকার পায়নি মায়া। যা পেয়েছে সবই চাহিদা, কিন্তু যেদিন যা করেছে সেটা কোনো কাপুরুষই করবে। ফারহানকে দেখে তাড়াতাড়ি এগিয়ে যায় মায়া, কিন্তু বাদশাদের পিছন থেকে কেউ তার হাত ধরে রেখেছে। এবার রাগ হয় মায়ার। কথাকার কোন অপরিচিত ছেলে বারবার বিরক্ত করছে, আবার গায়ে টাচ করছে। পিছন ফিরে এক সপাটে থাপ্পড় মারে মায়া। গালে হাত দিয়ে রাগান্বিত চোখে তাকায় ফারহান। এমন হুট করে ফারহানকে থাপ্পড় মারায় অবাক হয় তানবি।
মনে মনে ফারহানের স্থানে নিজেকে কল্পনা করে সে। ফারহানের কথায় কল্পনা থেকে বের হয়ে আসে তানবীর। ফারহান কিছুটা একাকী কথা বলতে চাচ্ছে মায়ের সাথে। তানবীর হিংসা হয় ফারহানের জন্য। চোখের ইশারায় মায়াকে কিছু বলার চেষ্টা করে সে, কিন্তু মায়া তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তানবীর চলে যেতে মায়াকে হাত ধরে টেনে কিছুটা নির্জন আর ফাঁকা জায়গায় নিয়ে আসে ফারহান। মনে ভয় পায় মায়া আবার তাকে মেরে ফেলবে না তো। ফারহান ভয় ফেলে চলবে না, এবার ভয়কে দূরে ঠেলে দেয় মায়া। এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে ভারী গলায় জিজ্ঞেস করে, কি সমস্যা আপনার? এভাবে একটার পর নারীকে হাত ধরে টেনে যাচ্ছেন কেন? এবার মুখ খুলে ফারহান চোখ মুখ শক্ত করে তাতে তার চেপে বলে, আমি টাচ করলে তোর শরীরে ফুসকা পড়ে যাচ্ছে, আর তানবীর টাচ করলে শরীরে ভালোবাসার ছোঁয়া লাগে। আমি তোকে বিয়ে করার স্বামী হয়ে ফলপুরুষ হয়ে গেলাম, আর 2 দিনের পরিচয়ে তানবীর শখের পুরুষ, তাই না? ফারহানের কথা মায়া চোখ বেয়ে নেমে আসে অশ্রু। এক হাতে চোখের জল মুছে নেয় মায়া। না, সে কাঁদবে না, কারোর জন্য কাঁদবে একটা অসভ্য জানোয়ারের কথায়। সে কিনা বিয়ে করে বউয়ের অধিকারটুকু দিতে পারে না। ফারহান তার স্বামী ছিল, কিন্তু 4 বছরের বেশি সময়ের সংসার সে কি কখনো মায়াকে স্ত্রীর অধিকার দিয়েছিল? ফারহান তো কখনো তাকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি। তার মন প্রাণ জুড়ে অন্য কেউ। কথাগুলো মনে হতে বিদ্রুপের হাসি দেয় মায়া। মায়াকে এভাবে হাসতে দেখে ফারহানের রাগ যেন আরো বৃদ্ধি পাচ্ছে। স্বামী, আপনার সংসারে আমি কিসের আশায় ছিলাম বলতে পারেন? যেখানে আপনি আমাকে কখনই স্ত্রী হিসেবে মেনেই নেননি। একটা বাসায় কাজের লোককেও যে সম্মান করা হয়, আমাকে তার ছিটে ফোঁটা পর্যন্ত দিয়েছেন কখনো? স্বামী ভালো হলে তার মুখের দিকে সারা জনম মানুষের কটু কথা শুনেও পার করা যায়। স্বামী হলো স্ত্রীর পরিপূরক, যা একে অন্যকে ছাড়া শূন্য। স্বামীর সংসার যতই বিলাসিতা আর জাঁকজমক হোক না কেন, স্বামী যদি ভালো না বাসে তাহলে সে বিলাসিতা বিষের নেয়। আমি কখনো আপনার কাছে অধিকার চাইনি। আমি আপনার মনের কোনো এক টুকরো জায়গা চেয়েছিলাম। আমি ঠিকই জায়গা পেয়েছিলাম, কিন্তু সে আপনার মনে না, আপনার ক্রোধের আগুনে। বরং দিনের পর দিন অসম্মান আর হাসির পাত্র হয়ে এসেছি সমাজের চোখে। কথাগুলো বলে থামে মায়া। ফারহান অনুভূতি শূন্য চোখে তাকিয়েছে মায়ার চোখে। তার মুখে আর সেই রাগের আভাস নেই, মুখে কোনো কথা নেই তার। কথাগুলো যে ভীষণ সত্যি তা ফারহান ভালো করেই বুঝতে পারছে। আপনার সংসারে আমার ভবিষ্যৎ কী ছিল বলতে পারেন? এর চেয়ে ভালো যে নিজের আত্মসম্মান নিয়ে চলে এসেছে। পৃথিবীটা বড্ড নিষ্ঠুর ফারহান সাহেব। আজ যে মরিচিকের পেছনে ছুটে সময় হারালেন, সেই সময়টা একদিন ফিরে পেতে চাইবেন, কিন্তু ফিরে পাবেন না। আপনার ব্যস্ত জীবনে হয়তো আমি কখনোই জায়গা পাইনি, কিন্তু আমার নিঃশব্দ প্রতীক্ষার প্রতিটা মিনিটে ছিলেন শুধুই আপনি। আমি কি আর একটা সুযোগ পেতে পারি না মায়া? এই একটা প্রশ্নই দিনের পর দিন আমার বুকের ভিতর জ্বলছে অনিবরত, নীরব আগুন হয়ে। যদি তুমি জানতে আমি কতবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে এই প্রশ্নটা করেছি। আমি কি এতটাই অপছন্দীয় হয়ে গেছি যে আরেকটা সুযোগ পাওয়ারও যোগ্যতা নেই? সুযোগতেও ভুল করে অপরাধ করলে করা যায়। আর আপনি তো দিনের পর দিন সব জেনে শুনে আমাকে ঠকিয়ে এসেছেন। বিশ্বাস করুন, আপনার এই ভদ্র বেশি মুখোশ না আমার একদম সহ্য হচ্ছে। বিয়ের অনুষ্ঠান চলছে, তাই বেশি কিছু বলতে ইচ্ছে করছে না, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার সংসারে দাসত্ব গ্রহণ করে বেঁচে থাকা মায়া আর আজকে এখানে দাঁড়িয়ে থাকা মায়ের মধ্যে আকাশ সমান তফাৎ। আমার পাশে থেকেও আপনি কখনো আমার ছিলেন না। এটাই পৃথিবীর সবচেয়ে নির্মম নিঃসঙ্গতা। যে সম্পর্কের কোনো অধিকার নেই, কোনো চাওয়া পাওয়া নেই, সেই সংসারে পড়ে থাকার কোনো মানেই নেই ফারহান সাহেব। দিনের পর দিন কত রাত বিলপ্তভাবে মেতে থেকেছেন, তবে আজ কেন আবার সেই নরকে ফিরে যেতে বলছেন? নাকি আপনার আসল রূপ দেখানোর বাকি আছে, যেখানে আর এক মুহূর্তের জন্য দাঁড়ায় না মায়া? যেন ফারহান নামক মানুষটি থেকে তাকে কোনো এক অদৃশ্য টান বহুদূরে নিয়ে যেতে চাচ্ছে। সানজিদার হাতে হাত রেখে গল্পে মেতে উঠেছে আলবি। কতদিনের স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। চোখে মুখে উচ্ছ্বাস যেন বেরিয়ে আসছে। সারা রাত পড়ে আছে বউকে দেখার। দেবরজি, এখন একটু আমাদেরও দেখতে দাও। আলবির ভাবির কথায় হেসে দেয় সবাই। লজ্জায় মাথা নিচু করে ফেলে সানজিদা।
সঞ্জিদা এখন এদিক সেদিক তাকে মায়াকে কোথাও খুঁজে পায় না। আজকে তার বিয়ের সময় মায়া পাশে নেই বলে ভীষণ রাগ হয় সঞ্জিদের। শুধু বিয়ে, তাই চুপচাপ কিছু বলতে পারছে না। না হলে আজ দেখিয়ে দিত মায়ের একদিনকে সঞ্জিদার যতদিন লাগে। ফারহানকে পিছনে রেখে বাগানের দিকে গিয়ে বসে পড়ে মায়া। এক হাতে চোখের পানি মুছে আর ফারহানের সাথে কাটানো মুহূর্তের কথা চোখের সামনে ভেসে ওঠে। কেন এমন করলেন ফারহান? আমি তো আপনাকে ভালোবেসে সারা জীবন একসাথে চেয়েছি। কিন্তু আপনি আমার সেই ছাওয়াকে গলা টিপে হত্যা করেছেন। দিনের পর দিন আমাকে তিলে তিলে মানসিকভাবে অত্যাচার করে এসেছেন আপনি আর আপনার অরিন। আমি আজও সেই দিনটাকে আটকে আছি ফারহান, যেদিন তুমি আমার সামনে অরিনের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছ। পিছন থেকে কেউ ডেকে ওঠে মায়াকে, এই যে মিস শাকচুন্নি, কি এমন কষ্ট পেয়েছেন যে এখানে এই নির্জনে একলা বসে আছেন? মায়া কথা বাড়ায় না, চুপচাপ বসে থাকি নিজের মতো। তবুও তানবি মায়া জিজ্ঞেস করে, নরম কণ্ঠে বলে, প্লিজ আমাকে একটু একা থাকতে দিন। পুরুষ মানুষ আমার একদম সহ্য হচ্ছে না। এরা শুধু প্রয়োজনে ব্যবহার করতে জানে, আর প্রয়োজন পুড়িয়ে গেলে ঠিকই ছুঁড়ে ফেলেন। মায়ের কথায় চুপ হয়ে যায় তানবি। নীরবে দাঁড়িয়ে বলে, কিন্তু আপনার প্রাণপ্রিয় বান্ধবী যে আপনাকে খুঁজে চলেছে, তার কি দোষ যে বিয়ের সময় তার থেকে দূরে থাকবেন? মায়া কিছু বলে না। তানবিকে পিছনে রেখে এগিয়ে যায় সঞ্জিদার কাছে। আন্টির ফোন পেয়ে রিসিভ করে মায়া। কই তুই মা? সঞ্জিদাকে বিদায় দিতে হবে তো, তোকে ছাড়া কিভাবে দেই বলতো? আমি আসছি মা। সঞ্জিদার মাকে মায়া মা বলে ডাকতে বলেছিলেন তিনি নিজেই। একটা মাত্র মেয়ে, তার বিয়ে হয়ে যাচ্ছে। মায়া যখন তার কাছেই থাকছে, তাই তিনি সেই ডাকের অভাব পেতে চান না। তাই মায়াও আর না করেন। সত্যি তো, মা ছাড়া এমনভাবে কে আগলে রাখে? বিয়ে শেষ করে এবার বিদায়ের ফেলা হাসি মুখে বাবা মা আর মায়া থেকে বিদায় নিল সঞ্জিদা। মায়া তার নিজের বিয়ের কথা মনে পড়ে যায়। ফারহানের সাথে যখন বিয়ে হয়েছিল বিদায় বেলা, সেই কি কান্না! ছোট দুই ভাইকে জড়িয়ে ধরে কোনোভাবে মায়াকে ছাড়ানো যাচ্ছিল না মায়ার। আগের কথা ভেবে চোখে জল চলে আসে মায়ার। গাড়িতে ওঠার আগে আন্টিকে মায়ার হাতে দিয়ে বলে যায়, মায়া, আজ থেকে মাকে সম্পূর্ণ তোর দায়িত্বে রেখে গেলাম, আর মা মেয়েকে আগলে রেখো। মায়া হাসে। সবার কপালে কি এমন সুন্দর বিদায় ঘটে? এমন করে কিছু ভালোবাসা পূর্ণতা পায়, তা মায়া প্রথম দেখা। সবাই নিজ নিজ গন্তব্য ফিরে চলেছে। একে একে শুধু মায়াই থেকে যায় এক গন্তব্যহীন একাকিত্ব জীবনে। একের পর এক ড্রিঙ্কসের গ্লাস খালি করে চলেছে আজ ফারহান। চোখ তার লাল টকটকে হয়ে আছে। মায়া সেখান থেকে চলে যাওয়ার পর তার পিছু নিয়েছিল ফারহান, কিন্তু তানবিকে যেতে দেখে আর এগোয়নি সে। ভীষণ মাথা ব্যথা করছে আজ। মায়া আর যা বলেছে সব একদম সত্যি। তবে মায়ার এই বদলে যাওয়া তার হৃদয়ে সহ্য হচ্ছে না কেন? ফারহানের কাছে উত্তর নেই। বারবার ফোন বলে ভীষণ বিরক্ত হয়ে উঠেছে ফারহান। একটার পর একটা কল দিয়ে যাচ্ছে অরিন। এবার রাগে হাতের ফোনটা ছুঁড়ে ফেলে দেয় ফারহান। রাত 12টা, বাসায় ফিরেছে ফারহান। কলিং বেল ছাপতে দরজা খুলে দেয় অরিন। অরিনকে ফারহানের অনেক বেশি আবেদনময়ী লাগছে। নেশাক্ত চোখে অরিনকে কুলে তুলে নেয় সে। রুমে এসে অরিনের অতি কাছে চলে আসে ফারহান। আজ কতদিন পর ফারহানকে কাছে পেয়ে ফারহানের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় অরিন। দুহাতে অরিনকে আঁকড়ে নেয় ফারহান। শুনশান বাসায় অরিনের হালকা চিৎকার দেয়ালে লেগে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। আর তার মাঝে ডুবে আছে এক জোড়া স্বামী স্ত্রী। ফ্রেশ হয়ে ঘুমাতে যায় মায়া। এমন সময় অপরিচিত এক নাম্বার থেকে কল আসে তার ফোনে। ধরবে কি ধরবে ভাবতেই কেটে যায়। এর মধ্যে দ্বিতীয়বার রিং হলে রিসিভ করে মায়া। ফোনের ওপাশ থেকে শোনা যায় কারো শ্বাস। কি হলো, কিছু বলবেন না? না হলে রেখে দিচ্ছি। বাবা, এত ভাব মিস শাকচুন্নি? আপনি আমার নাম্বার পেয়েছেন কোথায়? আর এই মাঝরাতে অপরিচিত কাউকে ফোন করে ডিস্টার্ব করা কোনো ভদ্রলোকের কাজ নয়। সব ভদ্রলোক হলে আশা করি ফোন রেখে দিবেন বলে কল কেটে দেয় মায়া। বেবাচেকে খেয়ে বসে থাকে তানবি। কত কাঠখড় পুড়িয়ে সঞ্জিদার থেকে মায়ের নাম্বার জোগাড় করেছে সে, কিন্তু যে কারণে নেওয়া তার কিছুই হলো না। গভীর রাতে সঞ্জিদাকে কোলে নিয়ে ছাদে থাকা দোলনায় বসে আছে আলভি।
আজ সারা রাত ছাদ দেখে আর গল্প করে সানজিদাকে আলবির মনে অন্য কিছু, তাই সানজিদাকে বুঝিয়ে নিয়ে রুমে চলে আসে। বিনিময়ে প্রতিদিন রাতে কুলি নিয়ে ছাদে আসতে হবে এই শর্তে। চারপাশে গোলাপের সুগন্ধিতে হারিয়ে যায় একজোড়া কপতি, যেখানে নেই কোনো বাধা, শুধুই নতুন জীবনের আনন্দ আর দুজনের কাছে আসা। চলবে তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটার পর্ব একটু লেটে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। চেষ্টা করব খুব শীঘ্রই দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।